মেঘা আয়ুষের কুষ্টি মেলা থেকে রীতিমতো অসন্তুষ্টি প্রকাশ করলো গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মেঘার মাসি যখন কিনা মেঘার উপরে কনফিডেন্ট রেখে যখন কিনা ওর কুষ্টিটা গুরুজির হাতে তুলে দেয়, ঠিক তার কিছুক্ষণ বাদেই যখন কিনা গুরুজি বলতে থাকে যে না ইন্দ্রাণী, তুমি চাইলে ওদের 4 হাত এক করে দিতে পারো, এতে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং আমি ওদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল দেখছি। এবং আয়ুষের যতটুকু ফাড়া ছিল ওর কুষ্টির মধ্যে সেই সমস্ত কিছু তো তুমি অলরেডি ঠিক করে ফেলেছো, তাই সেসব কিছু নিয়ে তুমি একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তে বাড়ির সুতো সমস্ত লোকেদের মধ্যে যখন কিনা একটা আনন্দ বিরাজ করতে থাকে, অন্যদিকে মন্দিরে ফিরে যাওয়া গুরুজি যখন কিনা সেখানে ধ্যানে বসে হঠাৎ করে আয়ুষের উপরে বড় সড়ো একটা ঝড় বয়ে আসতে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে তাৎক্ষণিক ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফোন করে যখন কিনা গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, যত তাড়াতাড়ি সম্ভব তুমি একবার আমার আশ্রমে আসতে পারবে, আমার তোমার সঙ্গে খুব জরুরি কিছু কথা বলার আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী রাজশেখর গাঙ্গুলিকে নিয়ে গুরুজির আশ্রমে এসে হাজির হয় এবং সেখানে গুরুজি কি ইন্দ্রাণী যখন বলতে থাকে যে কী ব্যাপার গুরুজি, আপনি এত বড় একটা সুখবর দিয়ে কোথায় কিনা আমরা সমস্ত লোকেরা ওদের বিয়ের আয়োজনে লেগে পড়েছি, সেখানে আপনি হঠাৎ করে এরকম করে আমাদেরকে তড়িঘড়ি করে এখানে ডাকলেন, তাতে করে আমার মনটা বড্ড বেশি কুগাইছে। কী হয়েছে গুরুজি, কোনো রকম কোনো সমস্যা হয়েছে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী দেখো, সেখানে উপস্থিত থেকে আমি কোনো রকম কোনো এই বিষয়টা সম্পর্কে বিবেচনা বা কোনো রকম কোনো মত দিতে চাইনি, বিধায় আমি তোমাকে একান্তই কথা বলার জন্য এই আশ্রমে ডেকে পাঠিয়েছি। দেখো ইন্দ্রাণী, সেখানে আমি কুষ্টি মিলে যতটুকু বুঝতে পেরেছি যে ওদের কুষ্টির মধ্যে সেরকম কোনো রকম কোনো দোষ নেই, কিন্তু আমি তার পাশাপাশি তোমাকে আরও কয়েকটা কথা জানাতে চাই। যে কুষ্টিটা আমার কাছে তুমি দিয়েছো, যেটা কিনা মেঘার কুষ্টি বলে তুমি আমার কাছে দাবি করছো, সেই কুষ্টিটা সম্পূর্ণরূপে ঠিকঠাক করে দেওয়া হয়েছে, যাতে করে কিনা আমি এই কুষ্টিটা মিলিয়ে আমি এটা বলতে পারি যে না, এই কুষ্টির সঙ্গে আয়ুষের কুষ্টি অবিকল মিলে যাচ্ছে এবং ওদের বৈবাহিক জীবনে কোনো রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এবং সেই জিনিসটা আমি সেদিনই ধরে ফেলতে পেরেছি, কিন্তু তার সত্ত্বেও আমি সেই সময় কোনো কিছু বলিনি, কারণ আমার কাছে সেটার কোনো রকম কোনো প্রমাণ ছিল না। কিন্তু আমি এবার দাবি করে বলতে পারি যে এই মেয়ের সঙ্গে যদি কোনোভাবে তোমার আয়ুষের বিয়ে হয়ে যায়, তাহলে তোমার আয়ুষের কপালে অশেষ দুর্ভোগ আছে এবং তার পাশাপাশি তোমার ছেলে হয়তোবা এখন সেই কালনাগিনী সাপের হাতেই রয়েছে, যে কিনা ওকে ছোবড় মারা মাত্রই ও চিরকালের জন্য তোমার কাছ থেকে দূরে সরে যাবে এবং চিরকালের জন্য ও পরপারেও চলে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অর্থাৎ গুরুজি, আপনার যখন সন্দেহ হয়েছিল তাহলে আপনি এই কথাটা আমাকে আগে বলেননি কেন বলুন তো? আমিও তো রীতিমতো আয়ুষকে মেঘার উপরে ভরসা করে অনেকটা দূরে পাঠিয়ে দিয়েছি এবং সেখানে তো এখন আয়ুষ রীতিমতো তাহলে বিপদের মুখে আছে। ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন বলতে থাকে যে ভেবো না ইন্দ্রাণী, ওর সঙ্গে ওর রক্ষা কবচ কুসুম আছে এবং আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে কুসুমের প্রাণ থাকতে কোনো মতে আয়ুষের উপরে একটা ও আঁচও আসতে দেবে না, কিন্তু তার জন্য কুসুমের বেঁচে থাকাটা যথেষ্ট পরিমাণে প্রয়োজন। এবং কুসুম কী করে বাঁচবে সেটাই হলো গিয়ে এখন আমাদের মূলত প্রশ্ন, কারণ কুসুমকে কোনো মতেই ওই কালনাগিনী সাপ ওই মেঘা বাঁচতে দেবে না এবং যে কোনো মূল্যে কুসুমের উপরে আমি বড়সড় একটা ফাড়া দেখতে পাচ্ছি এবং ওর যে কোনো সময় যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই যত শীঘ্রই সম্ভব ওকে তুমি আবারও চন্দননগরে ফিরিয়ে আনার ব্যবস্থা করো, তাহলেই একমাত্র তুমি তোমার ছেলেকে সুস্থ সবল স্বাভাবিকভাবে পাবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।